ভিডিওর শুরুতেই সকল দর্শককে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আজকে 2025 সালের শেষ দিন। আগামীকাল থেকে নতুন বছর শুরু হচ্ছে 2026। এই ভিডিওতে আমরা দেখে নেব যে মোহনবাগান এই 2025 সালে কী কী অ্যাচিভ করলো, তার প্লাস পয়েন্ট কী কী ছিল, মাইনাস পয়েন্ট কী কী ছিল, কী কী ডিসিশন ভুল হয়েছে, কী কী ভালো হয়েছে, সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এবং লাস্টে কিছু সময়ের জন্য আলোচনা করে নেব এই মুহূর্তে দাঁড়িয়ে এবছরের আইএসএলের অবস্থাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে প্রথমে শুরু করি আমাদের মোহনবাগানকে নিয়ে। 2025 সালের শুরুটা মোহনবাগানের জন্য ভালোই হয়েছিল। 2024-এর শেষের দিকটায় আমরা একটু স্ট্রাগল করেছিলাম, ম্যাচে ড্র হচ্ছিল, বারবার পয়েন্ট লস হচ্ছিল, সেটা নিয়ে মোহনবাগান সমর্থকরা চিন্তিত ছিল, একটা রব উঠেছিল কোচ সরাও, নাহলে এই কোচকে দিয়ে হবে না। কিন্তু সেখান থেকে মোহনবাগান ঘুরে দাঁড়ায়, এবং ঘুরে শুধু দাঁড়ায় না, এত বছরের আইএসএলের ইতিহাসে মোহনবাগান যেটা অনেকবার চেষ্টা করেও করতে পারেনি সেটা করতে সফল হয়। সেটা হচ্ছে লিগ শিল্ড এবং আইএসএল কাপ দুটোই আমরা ঘরে তুলতে পারি। এটা ছিল প্রথমবারের জন্য আমাদের এই বিশাল লেভেলের সাফল্য। এবং শুধু সাফল্য বললেও ভুল হবে, এর সঙ্গে মোহনবাগান প্রচুর রেকর্ড করে গত বছরের বা লাস্ট 2025-এর আইএসএল সিজনে। এক কথায় বললে লাস্ট সিজনে মোহনবাগানের পারফরমেন্স ছিল বাকি ক্লাবেদের ধরাছোঁয়ার বাইরে, যেটা আমরা আইএসএলের ইতিহাসে আগে মোহনবাগানের ক্ষেত্রে অন্তত দেখিনি। তার আগের বারও আমরা লিগ শিল্ড জিতেছিলাম, কিন্তু সেখানে লাস্ট ম্যাচ পর্যন্ত একটা ব্যাপার ছিল, আমরা জিততে পারবো কি পারবো না। লিগ শিল্ড জিততে গেলে ম্যাচটা জিততেই হবে, যে কোনোভাবে পয়েন্ট পেতেই হবে। এ বছরের অবস্থাটা অতটা ছিল না। প্রায় 3-4টে ম্যাচের আগে থেকে আমরা বুঝতে পারছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হব, খুব একটা অঘটন না ঘটলে, এবং কয়েকটা ম্যাচ বাকি থাকতেই আমরা লিগ শিল্ডটা জিতে যাই। এমনকি লিগ শিল্ড জিতে যাওয়ার পরেও লাস্ট ম্যাচে যারা মোহনবাগানের পরেই শ্রেষ্ঠ দল ছিল গোয়া, তাদেরকেও আমরা হারাই নিজেদের ঘরের মাঠে। তারপর এলো আইএসএল কাপ। আমরা আগেও লিগ শিল্ড জিতে আলটিমেটলি কাপটা জিততে পারিনি, ফাইনালে আমরা খেলেছি। তো একটা চিন্তা আমাদের সমর্থকদের মধ্যে ছিল, এবছর আমরা পারবো তো, নাকি সেই আগের বারের মতো এরকমই হবে যে আইএসএল কাপটা আলটিমেটলি জিততে পারলাম না। কিন্তু সেটা হলো না, এবার আমরা আইএসএল কাপটাও জিতে গেলাম। তো সব দিক দিয়ে বিচার করলেও গতবারের সিজনটা আমাদের যথেষ্ট ভালো গেছে। শুরু হলো এবছরের সিজন, এবং এখানেই মাইনাস পয়েন্টগুলো এক এক করে শুরু হলো। এক তো হলো বিদেশি প্লেয়াররা আসলো অনেক দেরিতে। ডুরান্ড কাপে মোহনবাগানের কোন টিম খেলবে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন চলে এলো। ম্যানেজমেন্টের তরফ থেকে একবার জানানো হলো যে না, জুনিয়র টিম দিয়ে খেলা হবে, পরে প্রয়োজন হলে সিনিয়ররা নামবে। এইসব করে ডার্বিতে পুরো টিম নামানোর চেষ্টা করা হলো, এবং যথারীতি আমরা ডার্বিটা হারলাম। এবং সমর্থকদের মধ্যে একটা সমালোচনার ঝড় উঠতে শুরু করলো। তারা অনেকেই বলতে শুরু করলেন যে বিষয়টা, যে মোহনবাগান যদি সিরিয়াসলি কোনো টুর্নামেন্ট না নেয়, প্রপার টিমটাকে যদি না নামায়, তাহলে সেই রকম টুর্নামেন্ট খেলার তাদের দরকার নেই। শুধু শুধু লোক হাসিয়ে আমাদের স্ট্যাটিস্টিক্সটাকে নষ্ট করে দেওয়ার কোনো দরকার নেই। সেই ড্যামেজ কন্ট্রোলের জন্য মোহনবাগান আইএফএ শিল্ড পুরো টিম নিয়ে খেললো, এবং আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হলো, এবং ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। কিন্তু প্রবলেমটা কিছুদিনের জন্য হলেও, সামান্য কিছুদিনের জন্য বলতে হবে, ধামাচাপা পড়ে গেল আইএফএ শিল্ড জেতার জন্য। তারপরেই এলো সুপার কাপ, যেখানে মোহনবাগান ডেম্পোর সঙ্গে ড্র করে অ্যাকচুয়ালি সুপার কাপ থেকে বিদায়ের রাস্তাটা ক্লিয়ার করে নিয়েছিল, এবং ফাইনালি ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করে সুপার কাপ থেকেও ছিটকে গেল। এবং সমর্থকরা বারবার বলেছিল সিজনের প্রথম থেকে যে মিডফিল্ডে একজন বিদেশি লাগবে, কিন্তু ম্যানেজমেন্ট সে বিষয়ে খুব একটা ইন্টারেস্ট প্রকাশ করেনি। এবং কোচ হোসে মলিনা তিনি সাংবাদিক সম্মেলনে ক্লিয়ারলি বলে দিলেন যে তিনিও একজন মিডফিল্ডার চেয়েছিল, কিন্তু ম্যানেজমেন্ট সেটা তাকে দিতে পারেনি। এখান থেকে শুরু হলো মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কোচের মনোমালিন্য, এবং মলিনা মোহনবাগান ছাড়লেন, কোচ পরিবর্তিত হলো, সার্জিও লোবেরা কোচ হলেন। তবে এরই মাঝখানে একটা সবচেয়ে বড় ব্লান্ডার যেটা মোহনবাগানের ক্ষেত্রে হলো, সেটা হলো মোহনবাগান এবারও ইরানে খেলতে গেল না এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। এবং মলিনা তার আগেই প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি কিন্তু ইরান যেতে রাজি ছিলেন, এবং ইরানে খেলার তার খুব ইচ্ছে ছিল, কিন্তু ম্যানেজমেন্ট ফাইনালি ডিসিশন নিয়েছিল যে খেলতে যাবে না, তাই খেলতে যেতে পারেননি। এবং যথারীতি মোহনবাগান 2 বছরের ব্যান এবং একটা হিউজ অ্যামাউন্টের জরিমানা এএফসির তরফ থেকে পেল। এবং মোহনবাগান ফ্যান ক্লাবরাও এটার বিষয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করলো এবং বিক্ষোভ দেখালো।
এক কথায় বললে আগের সিজনটা ছিল আমাদের জন্য সাফল্যে ভরা, এবং এবছরের সিজনটা যতটুকু হয়েছিল সেটা ছিল ভুলে ভরা। এবং শেষ যে বিষয়টা সেটা হচ্ছে আনোয়ার আলী কেস, যেটা আগের সিজনেরও আগে থেকে শুরু হয়েছিল, সেটারও এই গোটা বছরে কোনো সলিউশন পাওয়া গেল না, এবং মোহনবাগান তাদের তরফ থেকে চেষ্টা চরিত্র করেও কোনো সলিউশন আনতে পারলো না। এখন মোহনবাগানের এই 2025 সালটার সাফল্য বেশি ছিল না ব্যর্থতা বেশি ছিল, সেটা আপনারাই বিচার করবেন। আমি তো সমস্ত ঘটনাই আপনাদের কাছে তুলে ধরলাম, এবং আপনারা ঘটনাগুলো সবটাই জানতেন, নতুন কোনোটাই নয় আপনাদের কাছে। এবং সমস্ত মোহনবাগান সমর্থকদের একটাই ইচ্ছে বলতে পারেন বা কামনা বলতে পারেন, নতুন কোচ, টুর্নামেন্টও হয়তো নতুনভাবে শুরু হবে, তো সকলেই চাইব যে মোহনবাগান তাদের ব্যর্থতাগুলো ঢেকে ফেলে আবার সাফল্যের চূড়ায় পৌঁছক, আর মোহনবাগান ম্যানেজমেন্ট সমর্থকদের আবেগটাকে অন্তত বুঝুক। এ তো গেল মোহনবাগান নিয়ে কথা। এবার চলে আসি বর্তমানে আইএসএলের কি অবস্থা। আইএসএল এবছরের হওয়ার ক্ষেত্রে সবথেকে বড় বাধার জায়গাটা দাঁড়িয়েছে ফিনান্সিয়াল প্রবলেম। এবছরের টুর্নামেন্ট হলে যে লোকসান হবে এবং প্রত্যেকটা ক্লাবকে যে লোকসান বহন করতে হবে সেটা সকলে জানে, কিন্তু কিছু ক্লাবের পক্ষে এই লোকসান বহন করাটা সম্ভব নয়। তাই হয়তো এটাও হতে পারে যে এবছরের আইএসএলে সবকটা ক্লাব পার্টিসিপেট করলো না, এবং টেলিকাস্টের ক্ষেত্রেও একই প্রবলেম হতে পারে। যেরকমভাবে আপনারা এতদিন আইএসএলের টেলিকাস্ট দেখেছিলেন সেটা হয়তো এবছরের টুর্নামেন্টটায় নাও হতে পারে। ক্লাবেরা ভেবেছিল যদি কমার্শিয়াল পার্টনার আসে, ব্রডকাস্টার আসে, তারা তো আগামী একটা বড় সময়ের জন্য লম্বা চুক্তি পাবে 26-27 সাল থেকে, তো তার বদলে তারা যদি এবছরও একইভাবে জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্টটা ব্রডকাস্ট করে। কিন্তু যত দিন যাচ্ছে সেটার সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, যার ফলে এটাই মনে করা হচ্ছে ওই ফ্যান কোড বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো রকম যেভাবে আপনারা সুপার কাপ দেখেন সেইভাবে এবছরের আইএসএলটা টেলিকাস্ট হতে পারে। এটা শুধুমাত্র এবছরের জন্য, কারণ সামনের বছর থেকে লং টার্মের ব্যাপার আসছে, লম্বা চুক্তির ব্যাপার আসছে, কিছু না কিছু একটা হবে, তার মাঝখানে সময়ও আছে। কিন্তু এবছরের টুর্নামেন্ট করতে গেলে তো সেই সময়টা নেই যে আপনি কমার্শিয়াল পার্টনারের জন্য বসে থাকবেন, তার সঙ্গে মিটিং করবেন 10টা, তারপর ডিসাইড করবেন, ব্রডকাস্টারের সঙ্গে মিটিং করবেন, এত সময় তো আর হাতে নেই। ফলে এবছরেরটা যা হোক তা হোক করেই ওই সুপার কাপ কোয়ালিটিরই হবে। এবং কিছু ক্লাব অপারেশন বন্ধ করে দিয়েছে, তারা যদি এবছর পার্টিসিপেট না করে এবছরের চুক্তি অনুযায়ী প্লেয়ারদেরকে অত টাকা স্যালারি বা পুরো টাকা নাও দিতে হতে পারে, কিন্তু যদি তারা এবছর টুর্নামেন্টটা খেলে তাদেরকে পুরো বছরের স্যালারি দিতে হবে, পুরো অপারেশনাল কস্টটাকে বহন করতে হবে। যদিও সেটা অন্যবারের থেকে কম হবে, কিন্তু এবার তো রিটার্ন আসার সম্ভাবনা নেই, তার বদলে কিছু টাকা লোকসানও হতে পারে, এবং টিম গঠনের পুরো টাকাটাই জলে যাবে আপনি বলতে পারেন। ফলে জোড়াতালি দিয়েও যে একটা টুর্নামেন্ট হবে সেক্ষেত্রেও সবকটা টিম পার্টিসিপেট করবে কিনা এটা নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এবং কোনো ব্রডকাস্টার এই মুহূর্তে এবছরের লিগ করার ব্যাপারে ইন্টারেস্টও দেখাচ্ছে না, এবং দেখাবেও না, কারণ T20 ওয়ার্ল্ড কাপ আছে এবং আইপিএল আছে, তো ওই সময়ই আমাদের এবছরের টুর্নামেন্টটা হবে। ফলে ব্রডকাস্টাররা কেউই খুব একটা ইন্টারেস্ট শো করছে না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে কেউ ভারতীয় ফুটবলকে উদ্ধারের জন্য এগিয়ে না এলে বা হঠাৎ কোনো আকস্মিক পরিবর্তন না হলে আজকে 31শে ডিসেম্বর 2025-এ দাঁড়িয়েও এবছরের আমাদের যে জাতীয় লিগ বলতে পারেন, আইএসএল যাই বলুন না কেন, সেটা কিন্তু 20 বাও জলের মধ্যেই দাঁড়িয়ে আছে। এখন একটাই আশা, 2026 সাল যদি ত্রাতা হয়ে গিয়ে আমাদের এই সমস্ত সমস্যার সমাধান কোনোভাবে বার করে দেয়, বা 2026 পড়ার সাথে সাথে যদি আমাদের সমস্যাগুলোর সমাধান এক এক করে হতে থাকে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।